স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হলো যেভাবে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলনে ৬১ দিন তোলপাড় ছিল সারা দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলন থামাতে পেটোয়া বাহিনী ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০০৮ সাল থেকে টানা ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে হত্যা, নৈরাজ্য ও লুটপাট করে মানুষের আস্থা হারায় শেখ হাসিনার সরকার। কোটা সংস্কার নিয়ে চলা দীর্ঘ আন্দোলনের তোপের মুখে পড়ে গত সোমবার ৫ই আগস্ট ২০২৪ দুপুরে দেশ ত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগের পর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুরু হয় ক্ষমতার পালাবদলের গুঞ্জন। দীর্ঘ ৬১ দিনের ঘটনা প্রবাহে সেদিন যা হয়েছে। ৫ জুন বুধবার কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন মহামান্য হাইকোর্ট। ৬ জুন বৃহস্পতিবার কোটা বাতিল করে আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। ৯ জুন রবিবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ১ জুলাই সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সূচনা হয়। বিক্ষোভ হয় ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চাকরিতে কোটা বাতিলের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ৭ জুলাই রবিবার সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করা হয়। ব্যাপক বিক্ষোভে অচল হয়ে যায় রাজধানী। এর পরদিনও বাংলা ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ৯ জুলাই মঙ্গলবার সারা দেশে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল সন্ধ্যা ব্লকেড অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৯ জুলাই মঙ্গলবার সারা দেশে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল সন্ধ্যা ব্লকেড অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা বহাল রেখে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের আইনজীবীর মাধ্যমে পক্ষভুক্ত হন ২ শিক্ষার্থী। ১০ জুলাই বুধবার কোটা পুনর্বহাল করে হাইকোর্টের আদেশের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ সপ্তাহের স্থিতি অবস্থা। ৭ আগস্ট পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ। ১৪ জুলাই রবিবার কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলা রাজাকার শব্দটির জের ধরে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ১৫ জুলাই সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ সহ সরকার সমর্থকরা। ১৬ জুলাই মঙ্গলবার আপিল বিভাগে লিভ টু অ্যাপিল দায়ের। সড়ক অবরোধ, সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং ৬ জনের প্রাণহানি হয়। রংপুরে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা ভিডিও প্রকাশ পায়। পরে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে। ১৭ জুলাই বুধবার আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে কক্ষ ভাঙচুর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এদিন বিক্ষোভের কেন্দ্র ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শীর্ষ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। রাতে যাত্রাবাড়ি এলাকায় সংঘাতের সূত্রপাত হয়। যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা জ্বালিয়ে দেওয়া হয়। ১৮ জুলাই বৃহস্পতিবার আন্দোলনে সহিংসতা অব্যাহত। মেরুলবাড্ডায় পুলিশ অবরুদ্ধ, পরে হেলিকপ্টারে উদ্ধার। বিটিভি ভবনে অগ্নিসংযোগ, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘাত সংঘর্ষে শিক্ষার্থী সহ বিক্ষোভকারী হতাহত। ৫৬% পরিবর্তে ২০% কোটার প্রস্তাব আওয়ামী লীগের। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে সরকার রাজি বলে জানান আইনমন্ত্রী। আলোচনায় প্রস্তাব নাকচ আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাত ৯টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ। ১৯ জুলাই শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি থমথমে। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা। রাত ১২টা থেকে কারফিউ জারি। সারা দেশে সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত। প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া, ২ মন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবি নিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের ৩ নেতা। সেখানে ৮ দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং সহ সমন্বয়ক হাসিব আল ইসলাম। বৈঠকে সরকারের তরফ থেকে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন। ২০ জুলাই শনিবার কারফিউয়ের মধ্যেও ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাত, বহু বিক্ষোভকারী হতাহত। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কারীর বৈঠক। আন্দোলনকারীদের ৮ দফা দাবি পেশ। এই বৈঠক নিয়ে সমন্বয়কদের মধ্যে মতভেদ। সহিংসতায় ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত ২৬ জন নিহত। ২১ জুলাই রবিবার কোটা নিয়ে অ্যাপেল বিভাগের শুনানি, কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল। মেধা ৯৩%, মুক্তিযোদ্ধা কোটা ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ১%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১% নির্ধারণের আদেশ, তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়। কারফিউ অব্যাহত, সাধারণ ছুটির আওতায় স্বায়ত্তশাসিত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানা সহ সকল কলকারখানা বন্ধ। ২২ জুলাই সোমবার কমপ্লিট শাটডাউন ৪৮ ঘণ্টার জন্য স্থগিতের ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে তারা ৪ দফা দাবির বাস্তবায়ন দেখার জন্য সরকারকে আলটিমেটাম দেন। সাধারণ ছুটির মেয়াদ মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয় এবং ঘোষণা আসে কারফিউ বাড়ানো হবে ১ দিন। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় ৪ দিনে অন্তত ১৩১ জনের নিহত হবার খবর আসে সংবাদ মাধ্যমে। ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের খবর আসে। ২৩ জুলাই মঙ্গলবার রাতে অগ্রাধিকার বিবেচনা করে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ফেরে। পরদিন রাতে সারা দেশে বাসা বাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সচল হয়। ২৪ জুলাই বুধবার নির্বাহী আদেশে ৩ দিনের সাধারণ ছুটির পর অফিস খোলে। কারফিউ শিথিলের সময় বাড়ানোয় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলে। ২৬ জুলাই শুক্রবার আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ধ্বংসযজ্ঞ দেখতে বাংলাদেশ টেলিভিশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যকে বিকৃত করার অভিযোগ করে তিনি বলেন, তারা তাদের রাজাকার বলে পরিচয় দিল, আমি তাদের রাজাকার বলিনি। ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের আটক করা হয়নি, নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ২৭ জুলাই শনিবার আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত শিবিরের সহিংসতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতি পঙ্গু করতে এই ধ্বংসযজ্ঞ। ২৮ জুলাই রবিবার কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাহিদ সহ নিহতদের একটি অংশের পরিবারের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখতে রাজারবাগের পুলিশ হাসপাতালে যান তিনি। আন্দোলনকে ঘিরে সহিংসতায় ১৪৭ জন মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও গণমাধ্যমের হিসেবে সংখ্যাটি ২ শতাধিকেরও বেশি। ১০ দিন পর মোবাইল ইন্টারনেট ফেরে এই দিন। ২৯ জুলাই সোমবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঐকমত্য হয় ১৪ দলীয় জোটের বৈঠকে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে এই দিন। ৩০ জুলাই মঙ্গলবার কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন করা হয়। সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে ফেসবুক প্রোফাইল লাল করার এবং চোখে কালো কাপড় বেঁধে ছবি পোস্ট করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩১ জুলাই বুধবার আন্দোলনে হত্যার বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘাত হয়। সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে ধস্তাধস্তি হয়। সুষ্ঠু তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যানুসন্ধান দল পাঠানোয় আগ্রহ দেখায় জাতিসংঘ। ১ আগস্ট বৃহস্পতিবার ডিবি কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক। নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ শিরোনামে কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বরিশালে সংঘাত।
কোটা আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জামায়াত শিবির ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 2 আগস্ট শুক্রবার গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ 2 জন নিহতের খবর পাওয়া যায়। 3 আগস্ট শনিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের জন্য গণভবনের দরজা খোলা। সেই আহ্বান প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের এক দফা দাবি আসে। ঢাকার পরিবেশ অনেকটা শান্তিপূর্ণ থাকলেও অন্তত 11 জেলায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে, অন্তত 1 জনের প্রাণহানি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলন আর অরাজনৈতিক নেই, হামলা হলে আত্মরক্ষায় তার জবাব দেওয়া হবে। 4 আগস্ট রবিবার অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে অন্তত 14 জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 19 নেতাকর্মী। শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রছাত্রী ও অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে, জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 5 আগস্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন বিপুল সংখ্যক ছাত্র জনতা। এই দিন পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও খবর আসে। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকার পথে পথে এই দিন আনন্দ মিছিল চলে, জনতা গণভবনের দখল নেয়, নিয়ে যায় বিভিন্ন জিনিসপত্র। বিভিন্ন থানায় থানায় হামলা হয়, আক্রান্ত হয় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগ কার্যালয় এবং বহু আওয়ামী লীগ নেতার বাড়ি। সন্ধ্যায় বঙ্গভবনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করা হবে, আইন অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্তির ঘোষণা দেন। আর ঠিক এইভাবেই দীর্ঘ 15 বছর 6 মাস ক্ষমতায় থাকা স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ সরকারের পতন হয়।